আসসালামু আলাইকুম, আমি মাসুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ করছি। এর আগে আমি ঢাকা সিটি কলেজ থেকে বিবিএ কমপ্লিট করেছি ইন ফাইন্যান্স আন্ডার ন্যাশনাল ইউনিভার্সিটি। ওকে, আমার আইবিএ চুজ করার মেইন উদ্দেশ্যটা ছিল যে একটা ভালো নেটওয়ার্ক। আমার কাছে মনে হয় যে আইবিএ থেকে এমবিএ করলে আমি একটা ভালো নেটওয়ার্ক পাবো। দিস ইজ মাই ফার্স্ট রিজন। এছাড়া আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশে কর্পোরেট সেক্টরে আইবিএর একটা ভালো ব্র্যান্ড ভ্যালু আছে। সো এই ব্র্যান্ড ভ্যালু এবং অ্যালামনাই বেজ, এই দুইটা জিনিস আমাকে খুব অ্যাট্রাক্ট করেছে। এছাড়াও ফ্যাকাল্টি মেম্বার্স অ্যান্ড ভালো আপডেটেড সিলেবাস, এগুলো তো আছেই। এর পাশাপাশি এই দুইটা জিনিস আমাকে খুব মোটিভেটেড করেছে। টু বি ভেরি অনেস্ট, আমি আসলে খুবই এভারেজ, বিলো এভারেজ একজন স্টুডেন্ট। সো অলওয়েজ আমি ইউজুয়ালি আমার রেজাল্ট এভারেজের নিচেই থাকতো। তো আমি কখনোই আসলে ক্যারিয়ারে কি করব বা এখন কি করা উচিত এই ব্যাপারে কখনোই সিরিয়াস ছিলাম না আপ আনটিল থার্ড ইয়ার। ঠিক আছে, সো থার্ড ইয়ারে আমাদের ঢাকা সিটি কলেজে একজন টিচার আমাদেরকে এরকমভাবে বলেছিল যে আপনাদের সিজিপিএ যদি 3.25 এর নিচে থাকে তাহলে অনেক কোম্পানি আপনাদেরকে ইন্টারভিউতেও ডাকবে না। সো ওই মোমেন্টে আমার আর কি ক্যারিয়ার নিয়ে একটু ধাক্কা খাই, যে কারণ আমার সিজিপিএ আসলেই কম ছিল, 3 নিচে ছিল। তো তখন আমি আসলে ক্যারিয়ার নিয়ে ভাবা শুরু করি যে আমার আসলে কি করা উচিত, বা আমার এই আর 2টা সেমিস্টার বাকি, এরপরে আমার কি করতে হবে। সো তখন আমি একটু ডিপ্রেসড থাকি। ডিপ্রেশন থেকে আমি মোটিভেশনাল স্পিচ দেখা শুরু করি। সো একটা মোটিভেশনাল স্পিচ দেখার সময় উনি একজন আইবিএড স্টুডেন্ট ছিল, এক্স স্টুডেন্ট। সো ওনার কথার মধ্যে এরকম একটা কথা ছিল যে তোমরা আমাকে দেখার পরে বা আমি স্টেজে ওঠার পরে তোমরা তালি দিতা না যদি না আমার ব্যাকগ্রাউন্ডে ওই ইনস্টিটিউশনটার নাম না বলতো। তো তখন আমি ব্যাক এন্ডে গিয়ে আমি আবার দেখার চেষ্টা করি যে কোন ইনস্টিটিউশনের নাম বলছে। তো তখন আমি আইবিএর নামটা ফার্স্ট শুনি আমার থার্ড ইয়ারের শেষে। ঠিক আছে, সো ওইখান থেকে আমার এই আইবিএ নিয়ে ঘাটাঘাটি করা শুরু। ওইখান থেকে তখন হচ্ছে আইমান সাদিক ভাইয়া ইউনিলিভার ফিউচার লিডার্স লিগ বাংলাদেশের পক্ষ থেকে একটা বড় অ্যাচিভমেন্ট আমার কাছে মনে হয় যে ইউনিলিভার ফিউচার লিডার্স লিগে একটা কেস কম্পিটিশন হয়। ওইখানে বিভিন্ন কান্ট্রি থেকে একটা করে টিম যায়। ওইখান থেকে আইবিএর পক্ষ থেকে আইমান সাদিক ভাইয়া তারা হচ্ছে চ্যাম্পিয়ন হয়। সো ওই ভিডিওটাও আমি দেখি। সো ওইখান থেকে আমি আইবিএ নিয়ে আসলে খুব ডিটেইলে জানা শুরু করি যে আসলে এই জিনিসটা কি, এটা কারা পড়ে বা পড়তে হলে কি করতে হয়, এই পর্যন্ত। সো আমার মনে হয় ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টদের প্রতি একটা স্টেরিওটাইপিং থাকে যে এই স্টুডেন্টগুলো হচ্ছে বিলো এভারেজ বা কোথাও চান্স পায় নাই, এই ধরনের স্টুডেন্ট। সো এই জিনিসটা হয় কি, সমাজের সবার মধ্যে এই স্টেরিওটাইপিংটা থাকার কারণে যারা আমরা ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট তাদের মনের মধ্যেও খানিকটা এই জিনিসটা চলে আসে যে আমরা হয়তো বা আসলেই ভালো না। কিন্তু টু বি ভেরি অনেস্ট, আমি আমার আশেপাশে যে স্টুডেন্টদেরকে দেখেছি যে ওরা যথেষ্ট ভালো স্টুডেন্ট, হয়তো বা তারা ওই অ্যাডমিশন সিজনে একটা ভালো লাক ফেভার করে নাই, যার কারণে কোনো একটা ভালো জায়গায় চান্স না পাওয়ার কারণে, আবার প্রাইভেটেও পড়তে পারেনি হয়তো বা ফাইন্যান্সিয়াল ইস্যুজের কারণে, তখন তারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসে। কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটিতে অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে। তো এই স্টেরিওটাইপিং এর কারণে আমাদের মধ্যে একটা হীনমন্যতা থাকে যে আমরা মনে হয় ওই একাডেমিক লেভেলে খুব ভালো কিছু করতে পারবো না, আমাদের হয়তো বা গতানুগতিক রেজাল্ট নিয়ে আমাদের ব্যবসা শুরু করতে হবে, অথবা কোনো একটা বেসিক একটা জব শুরু করে ওইখান থেকে আস্তে আস্তে জবে থাকতে থাকতে হয়তো বা ভালো কিছু করা যাবে। এছাড়া আমরা একাডেমিকভাবে আমরা ভালো কিছু করতে পারি, এই ধরনের চিন্তা ভাবনা আসলে আসে না। তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে স্টেরিওটাইপিং ইস্যুটা একটা বড় ধরনের প্রবলেম। আর হচ্ছে পিয়ার প্রেশারের একটা ব্যাপার আছে যে আমরা যখন ভালো একটা জায়গায় পড়াশোনা করি, সাপোজ আমি যদি নটরডেমের স্টুডেন্টের কথা চিন্তা করি, একটা নটরডেমের স্টুডেন্ট সে যদি ভালো পড়াশোনা নাও করে, তার আশেপাশের স্টুডেন্ট যখন ভালো রেজাল্ট করতে থাকে বা তারা যখন দেখে যে তার পাশের বন্ধুটা ক্যারিয়ার নিয়ে অনেক সচেতন, ক্যারিয়ার নিয়ে এটা করতেছে ওইটা করতেছে, তখন তার মধ্যেও একটা সচেতনতা জাগে। কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্টদের মধ্যে এই ব্যাপারটাতে একটু খামখেয়ালি থাকে। এটার বিভিন্ন কারণ থাকতে পারে, হইতে পারে যে তাদের ভার্সিটিতে ক্লাসগুলো ঠিক মতো করা হয় না, বা ক্লাস নিয়ে অত বেশি চাপ নাই, অত বেশি প্রেশার নাই, ওদের ভালো মতো রেগুলারলি প্রেজেন্টেশন নেওয়া হচ্ছে না, ওদের রেগুলারলি ক্লাস এক্সামগুলো নেওয়া হচ্ছে না, ক্লাস টেস্টগুলো নেওয়া হচ্ছে না, যার কারণে একাডেমিকভাবে প্রেশার না থাকার কারণে ওরাও ওই প্রেশারটা নিজের মধ্যে নিতে পারে না।
তখন হয় যে আমরা যখন আমাদের কোনো প্রেশার না থাকে, আমাদের যখন ওই ক্যারিয়ারের ওই চাপটা না থাকে যে আমাদের এই জিনিসটা করা উচিত বা এই জিনিসটা অপরচুনিটি আছে, এই জিনিসগুলো যখন আমরা না ভাবি তখন আসলে অনেক অপরচুনিটি মিস হয়ে যায়। সো এই ক্ষেত্রে আমার মনে হয় ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্টরা আইবিএ সম্পর্কে অনেকটাই সচেতন না। সো আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি যখন আইবিএ সম্পর্কে জানি তখন আমি আসলে খুবই কনফিউজড ছিলাম, যে কারণ আমি আমার লাইফে কখনোই কম্পিটিটিভ এক্সামের জন্য অনেক ভালোভাবে পড়াশোনা করি নাই। আমার ইংলিশের লেভেল একদমই বেসিক ছিল, ঠিক আছে। আমরা ওই 9-10-এ যেই ইংলিশটা পড়েছি অতটুকু লেভেলই ছিল আমার ইংলিশটা। সো আমি এমনও সময় গেছে আমার মনে আছে যে আমি আইবিএর সামনে এসে দাঁড়াইছিলাম যে কোনো একটা ভাই বেরোবে, তারপর তার কাছ থেকে আমি ইনফরমেশন নেব যে আমি, কারণ আমি তো এভারেজ স্টুডেন্টও না, বিলো এভারেজ। সো যারা ভালো স্টুডেন্ট তাদের জন্য প্রিপারেশন একরকম, আর যারা একটু তাদের বেসিকে সমস্যা আছে বা একটু হীনমন্যতা আছে বা তাদের প্রিপারেশন আমার কাছে মনে হয় একটু ডিফারেন্ট ওয়েতে নেওয়া উচিত। সো আমি তার কাছে আলাদাভাবে জিজ্ঞেস করেছি যে আমি ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমার আসলে বিগত আমি কখনোই কোনো অ্যাডমিশন টেস্টের জন্য ভালো মতো পড়াশোনা করি নাই বা আমি ভালো স্টুডেন্ট ছিলাম না, তো আমার জন্য কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত, আমার কি করা উচিত। সো এই ব্যাপারগুলো নিয়ে আমি আইবিএর সামনে দ্বারা ভাইদের কাছে জিজ্ঞেস করছি। তারপরে আমার সাধ্যমতো আমি ইন্টারনেটে যা যা পারছি ঘাটাঘাটি করছি। এছাড়াও আমার কাছে যখন আমি দেখছি যে বিবিএ থেকে আমার যদি ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ থেকে আমি যদি ভালো একটা জায়গায় যেতে চাই, আমার ভালো একটা এমবিএ দরকার, এবং এমবিএ যদি আমার করতেই হয় তাইলে আমি বাংলাদেশের বেস্ট জায়গা থেকেই করব, কারণ আমার বাইরে যাওয়ার সুযোগ নাই, আমার ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি নাই। সো আমি যদি বাংলাদেশে করতেই চাই, বাংলাদেশের বেস্ট জায়গা আমার আইবিএ থেকেই করতে হবে। সো তখন আমার মাথার মধ্যে এটাই ছিল যে আমি এখন যে জায়গায় আছি এখান থেকে যদি আমার উঠতে হয়, আইবিএ ইজ দ্য অনলি ওয়ে আমার জন্য। তো তখন আমি এই জিনিসটা নিয়ে খুব সিরিয়াসলি ঘাটাঘাটি শুরু করি যে যেহেতু আমার আর কোনো ওয়ে নাই, তো আমি এটাকে পাইতেই হবে, এনি হাউ, বাই হুক অর বাই ক্রুক। ওকে, আমার এখনো মনে আছে যে আমি যখন আইবিএ নিয়ে প্রথম ঘাটাঘাটি শুরু করি, তখন আমার বেস্ট ফ্রেন্ড শাকিল ওই একমাত্র জানতো যে আমি আইবিএ নিয়ে আসলে ইন্টারেস্টেড। তো শুধুমাত্র ওই আমাকে বলছে যে ওকে তুই চেষ্টা করে দেখ, যেহেতু আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিবিএ করার পরে যারা সিনিয়র ভাই ব্রাদার আছে তারা খুব ভালো কিছু করেছে এমন না, মোটামুটি ভালো একটা বেসিক লেভেলের জব করছে। সো তুই যদি চাস যে নতুন একটা কিছু ট্রাই করার জন্য, তুই কর। এছাড়া আমি আসলে কাউকে বলি নাই, আমার পরিবারের কাউকেই বলি নাই যে আমি আইবিএর জন্য প্রিপারেশন নিচ্ছি, কারণ আমার মনের মধ্যে ভয় ছিল যে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে কারণ আমি যদি ভালো স্টুডেন্ট হইতাম তাহলে হয়তো অনেকেই আমার এই জিনিসটা গুরুত্ব সহকারে নিত, কিন্তু যেহেতু আমি বিলো এভারেজ স্টুডেন্ট, এই জন্য আমি বারবার এই কথাটা বলার কারণ হচ্ছে যে আমি কোন লেভেলের স্টুডেন্ট আমি জানি, এবং আমার ফ্যামিলি জানে, আমার ভাই জানে। সো আমি যখন কোনো একটা কিছু স্বপ্ন দেখতেছি বা কোনো একটা কিছু প্রিপারেশন নিচ্ছি, তখন এই জিনিসটা আশেপাশের মানুষকে এফেক্ট করে। যেমন আমি গ্র্যাজুয়েশন যখন শেষ, তখন আমি যখন ফুল ফোর্সে পড়াশোনা করা শুরু করলাম, তখন আমার ভাই বারবার জিজ্ঞেস করতেছিল তুই কেন ইন্টারভিউ দিচ্ছিস না, তুই কেন ভালো ভালো জায়গাতে পরীক্ষা দিচ্ছিস না। তো আমি কিন্তু তখন পরীক্ষা দিচ্ছিলাম, তখন আমি ইন্টারভিউর জন্য আমি বিভিন্ন জায়গায় সিভি ড্রপ করেছি, কিন্তু কোথাও থেকে আমার ডাক আসতেছিল না। তো আমি আমার ভাইকে এটা বলতেও পারতেছিলাম না যে আমি প্রায় 100টার মতো জায়গায় সিভি ড্রপ করেছি, আমার কোথাও ডাক আসেনি, ঠিক আছে। সো এই জিনিসগুলো পরিবারে বলাও যায় না, কারণ তারা হয়তো ওই পার্সপেক্টিভটা বুঝবেও না যে এত বছর পড়াশোনা করলি, ফাইন্যান্স নিয়ে পড়লি, এত মোটামুটি ভালো রেজাল্ট করলি, ঠিক আছে। কারণ লাস্ট 2 সেমিস্টার আমি যথেষ্ট পড়াশোনা করে রেজাল্টটা আমি 3.3 এর উপরে উঠাইছি আর কি কোনোভাবে। সো লাস্ট 2 সেমিস্টারে আমার রেজাল্ট 3.8 অ্যাবাভ ছিল। তো ওই রেজাল্টগুলো তারা জানে, তো তারা দেখছে তখন আমি পড়াশোনা করেছি অনেক ভালো মতোই। তো তাদের চিন্তা ভাবনা এরকম ছিল যে এত পড়াশোনা করলি তারপরও জব হবে না কেন, ঠিক আছে, সমস্যাটা কোথায়। সো এই জন্য আমি পরিবারকে আমি অত বেশি ডিটেইলে বলতাম না যে আমি কিসের জন্য প্রিপারেশন নিচ্ছি, আমি জাস্ট বলতাম যে আমি গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিচ্ছি, এতটুকুই জাস্ট বলতাম, এর বেশি আমি কোনো কিছু বলতাম না। কারণ আমি মনে হয়তো যে এক্সপেকটেশন যত কম থাকবে আমার উপর তত প্রেশার কম থাকবে, আমার পারফরমেন্স করাটা ইজিয়ার হবে। একটা ব্যাপার হচ্ছে সাহস করা, আরেকটা ব্যাপার হচ্ছে বাধ্য হওয়া।
সো আমার ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমার বিভিন্ন ধরনের লিমিটেশনস ছিল, যেমন আমি মুখস্থ বিদ্যায় খুবই কাঁচা, খুবই খারাপ। সো আমার কাছে যখন ক্যারিয়ার রিলেটেড অপশনসগুলো আমি জাজ করা শুরু করলাম যে আমার কোথায় যাওয়া উচিত, আইদার আমি কোনো একটা বেসিক স্যালারি একদম 12-14 হাজার বা 15 হাজারের বেসিক একটা স্যালারিতে একটা জবে ঢুকবো, ঢুকে আমি 9 to 5 জব করতে থাকবো। এইভাবে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেকেই ঢুকছে, অনেকে 20-25 এরকম স্যালারিতে ঢুকে গেছে। অথবা বিসিএস একটা ভালো একটা অপশনস, আর একটা হচ্ছে আইবিএ, অথবা আমি যদি সিএ করি বা সিএফএ এই ধরনের কোনো কোর্স করি তখন সেটা আলাদা ব্যাপার। তো আমার যেহেতু মুখস্থ বিদ্যায় আমি খুবই দুর্বল, এই জন্য আমার বিসিএস নিয়ে অন্যরকম একটা ভয় কাজ করে যে আমার বাংলা বা সাধারণ জ্ঞানে মুখস্থ বিদ্যার অনেক কিছু আছে। সো ওই ক্ষেত্রে আমার একটা বড় ধরনের ভয় কাজ করে। আর সিএ বা সিএফএ অন্য যেই এইগুলো আছে, আমার অ্যাকাউন্টিংয়ের প্রতি একটু ফোবিয়া আছে, বা আমার মানে অনিচ্ছা আছে যে আমি অ্যাকাউন্টিং রিলেটেড এই জিনিসটাকে আমি পছন্দ করি না। তো এই কারণে দেখা গেছে যে আমার সিএ রিলেটেড যেই রাস্তাটা, এটাও আমার অফ, আমার বিসিএস এর রাস্তাটাও অফ, জাস্ট বিকজ আমার মধ্যে ওই জিনিসটা আছে যে আমি মুখস্থ বিদ্যায় কাঁচা, বা আমি হয়তোবা অনেক চেষ্টা করার পরও হয়তোবা হবে না, পরে পুরো সময়টাই নষ্ট হবে, ওই ভয়টা কাজ করছে। তো তখন আমার কাছে মনে হয়েছে যে আইবি ইজ দ্য অনলি ওয়ে, বিকজ এখানে ম্যাথ আর ইংলিশ আছে, এখানে আমার স্ট্রেংথ আছে, আমি ম্যাথসে ভালো, আমার ইংলিশটা যদি আমি একটু চর্চা করে আমি ভালো করতে পারি, তাহলে এই ক্ষেত্রে আমি মানে কম কষ্টে একটা ভালো কিছু পাওয়ার বড় ধরনের একটা চান্স আছে। আর আমার এই ম্যাথ আর ইংলিশের যে প্রিপারেশনটা, এটা আমি যদি আইবিএতে আল্লাহ না করুক চান্স নাও হয়, তাইলে বিসিএস ছাড়া অন্য যে কোনো বাংলাদেশের যে কোনো এক্সাম, গভর্নমেন্ট এক্সাম বা ব্যাংক এক্সাম, যে কোনো এক্সামে এই ম্যাথ আর ইংলিশটা আমার কাজে লাগবেই। সো আমি যদি আইবিএর প্রিপারেশন নেই, এই প্রিপারেশনটা আমার বৃথা যাবে না। সো তখন আমার মাথায় চিন্তা আসলো যে ওকে ফাইন, সো দ্যাটস দ্য থিং, আমি আইবিএর প্রিপারেশন নিব, আমার হার্ট অ্যান্ড সোল ট্রাই করব, যদি আল্লাহ না করুক, যদি না হয়, তাইলে এই প্রিপারেশন আমি অন্য কোথাও না কোথাও আমি কাজে লাগিয়ে দিয়েই পারবো, এটা আমার বৃথা যাবে না। সো ওইখান থেকে আমার এই কারেজটা চলে আসে। অবশ্যই, কারণ হচ্ছে আমি ওই যে বললাম যে আমার আন্ডারগ্র্যাডে আমি অনেক ওই হীনমন্যতা ছিল অ্যাজ এ ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্ট, অথবা আমি যেহেতু পড়াশোনা নিয়ে অত বেশি সিরিয়াস ছিলাম না, ক্যারিয়ার নিয়ে অত বেশি সিরিয়াস ছিলাম না আপ আনটিল থার্ড ইয়ার বা থার্ড ইয়ারের লাস্ট পর্যন্ত। সো ওইখান থেকে আমার একটা ভয় বা হীনমন্যতা বা নিজের মধ্যে ডিমোটিভেটেড একটা অবস্থা কাজ করতো সবসময়। কিন্তু আইবিএতে যখন আমি ঢুকলাম, তো এখানে ওই যে আমি আগেই বলছি যে আইবিএতে অ্যালামনাই বা নেটওয়ার্কিং একটা বড় ধরনের সুযোগ আছে। সো দেখা গেল যে আমি আইবিএতে ঢোকার 1 থেকে 2 মাসের মধ্যে আমার ভালো ধরনের মানে বড় ভাইদের সাথে কথাবার্তা বলে আমার কাছে মনে হইলো যে আইবিএ থেকে যদি আমি পাশ করি, আর যাই হোক, আমি এমন কিছু মানুষের সাথে আমি পরিচিত হইতে পারবো, বা এমন কিছু মানুষের নেটওয়ার্ক আমার কাছে থাকবে যেটা আমার ক্যারিয়ারে অনেক বড় ধরনের ভূমিকা রাখবে। সো দেখা গেছে যে 6 মাসের মধ্যেই আমার আইবিএতে একটা ব্যাচমেট শফিক ভাইয়ের কাছ থেকে, শফিক ভাই হচ্ছে আইবিএতে আসার আগে আকিজ গ্রুপে জব করেছে। সো শফিক ভাইয়ের সাথে যখন আমার এই ব্যাপারে কথা হচ্ছিল যে ক্যারিয়ারে কি করা যায় এই ব্যাপারে, সো তখন তার এক্সপিরিয়েন্সগুলো যখন শেয়ার করছিল, তখন মনে হইলো যে শফিক ভাইয়ের আকিজ গ্রুপের ভাইদের সাথে অনেক ভালো একটা সম্পর্ক আছে। সো ওই থ্রুতে আমার আকিজ গ্রুপের অন্যান্য ভাইদের সাথেও বা অফিসিয়াল যেই মেম্বার্সরা আছে তাদের সাথে আমার ভালো একটা সম্পর্ক হয়েছে। সো আমার কাছে মনে হয় যে যদি আমি আইবিএতে না আসতাম, আমার এই যে কর্পোরেট কালচারের যেই মেম্বার্সগুলা, কর্পোরেট কালচারের যে পার্সনগুলা, এই পার্সনগুলোর সাথে হয়তো আমি পরিচয়ই হইতে পারতাম না। কারণ আমার কাছে মনে হয় যে ক্যারিয়ারে যদি আপনি যেই ক্যারিয়ারে যেতে চান, যে সাপোজ কেউ যদি কর্পোরেট সেক্টরে যেতে চায়, তাহলে কর্পোরেটের এনভায়রনমেন্ট বা ওইখানের মানুষগুলোর সাথে যত বেশি পরিচয় হওয়া যায়, তত তার জন্য ইজিয়ার হয় জিনিসটা, রাস্তাটা তত সহজ হয়। তো আমার কাছে মনে হয়েছে যে যদি আমি আইবিএতে না আসতাম, তাহলে হয়তো বা এতগুলা মানুষের সাথে আমার পরিচয় হইতো না, বা এত ভালো ভালো মানুষগুলোর সাথে আমার কথা হইতো না, অথবা কর্পোরেট কালচারটাকে আমি এত ডিপলি জানতে পারতাম না যে এখানে কি করতে হয়, কি না করতে হয়, কি করা উচিত আমার, এই আর কি। সো ন্যাশনাল ইউনিভার্সিটির সকল স্টুডেন্টের প্রতি আমার একটা আকুল আবেদন এইটাই যে আপনার ইনস্টিটিউশন থেকে যদি প্রেশার না থাকে, আপনার ক্লাস এক্সাম হোক বা প্রেজেন্টেশন হোক, কিছু কিছু স্কিল আছে, যেমন প্রেজেন্টেশন স্কিল, ইংলিশ, বেসিক ম্যাথস, এই জিনিসগুলো আপনার লাইফে সব জায়গায় কাজে লাগবে। আপনি যদি এন্টারপ্রেনিউর হইতে চান তাইলেও কাজে লাগবে, আপনি যদি কর্পোরেট সেক্টরে জব করতে চান তাইলেও কাজে লাগবে, আপনি যদি অন্য যে কোনো সেক্টরে যদি যাইতে চান, এই বেসিক জিনিসগুলো আপনার কাজে লাগবেই।
সো আপনি যদি এরকম হন যে আপনার ইনস্টিটিউশন থেকে প্রেশার নাই বা আপনার পিয়ার প্রেশারটা নাই, আপনার আশেপাশের স্টুডেন্টরা অত বেশি সিরিয়াস না পড়াশোনা নিয়ে, সো ওই প্রেশার না থাকার কারণে আপনি যদি নিজেকে এই সব থেকে গুটায় রাখেন তাহলে আপনি পিছিয়ে পড়বেন। কারণ আপনার কাছে 4 বছর আছে ন্যাশনাল ইউনিভার্সিটির, এই 4 বছরে যে পড়াশোনা সেটা আপনি দেখবেন যে পড়াশোনার বাইরে অজস্র সময় থাকে আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের জন্য। তো আপনার হইতে পারে এমন যে আপনার ন্যাশনাল ইউনিভার্সিটিতে আপনি যে ইনস্টিটিউশনে আছেন ওই ইনস্টিটিউশনে হয়তো বা আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের অপশনস নেই। যেমন আমি যখন ঢাকা সিটি কলেজে ছিলাম ওইখানে কেস কম্পিটিশন হইতো, ঠিক আছে, কিন্তু ঢাকা সিটি কলেজ ছাড়া আমার আশেপাশে অন্যান্য কোনো ইউনিভার্সিটিতে এরকম ছিল না যে মানে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে অন্য কোনো কলেজে এই কেস কম্পিটিশনের অপরচুনিটিটা ছিল না। সো আমি যখন এটা দেখলাম যে ওকে ফাইন কেস কম্পিটিশন হচ্ছে, আমি এটাতে পার্টিসিপেট করি, এবং ইভেন এরপরে আমি বাইরের যে কেস কম্পিটিশনগুলো, এইচএসবিসি কেস কম্পিটিশন যেখানে বাংলাদেশের সকল বড় বড় ইউনিভার্সিটি থেকে ভালো ভালো টিমগুলো যায়, এই সব জায়গাতে আমি এক্সপ্লোর করা শুরু করি, এইসব জায়গাগুলোতে আমি পার্টিসিপেট করা শুরু করি। সো আপনি যখন এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলোর মধ্যে জয়েন হবেন, অথবা আপনি নিজে থেকে আপনার ইংলিশটা, আপনার বেসিক ইংলিশ বলেন, বেসিক ম্যাথস বলেন, বা প্রেজেন্টেশন স্কিলগুলো, এই জিনিসগুলো বা কম্পিউটার স্কিলগুলো, এগুলো যখন আপনি নিজে থেকে ডেভেলপ করবেন তখন আপনার মধ্যে কনফিডেন্স গ্রো করা শুরু করবে। কিন্তু আপনি যদি বসে থাকেন যে আমার ভার্সিটিতে এগুলো নিয়ে প্রেশার নাই, আমার ভার্সিটিতে প্রেজেন্টেশন টাইমলি হচ্ছে না, আমার ভার্সিটিতে ক্লাস ঠিক মতো হচ্ছে না, আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ এই ইংলিশে কথা বলে না, এই চিন্তা করে যদি আপনি নিজেকেই ইমপ্রুভ করা বন্ধ করে দেন বা আপনি যদি অন্য কোনো দিকে ডাইভার্ট হয়ে যান, তাহলে আপনার লস। আপনার দেখতে হবে যে দিন শেষে আপনার এটা বিশ্বাস করতে হবে যে বাংলাদেশে এই স্টেরিওটাইপিংটা আছে যে ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে একটু মানে ছোট করে দেখা হয়। তো আপনার এই জিনিসটাকে বের হয়ে আসতে হলে আপনাকে এক্সট্রাঅর্ডিনারি হইতে হবে। আপনি যদি এক্সট্রাঅর্ডিনারি না হন, শুধুমাত্র আপনার বিশ্ববিদ্যালয়ের ট্যাগ দিয়ে তো আপনি আর পার পাচ্ছেন না। সো আপনার মধ্যে এমন কিছু বিল্ড আপ করার চেষ্টা করেন যাতে করে বিশ্ববিদ্যালয়ের ট্যাগটা ছাপিয়ে আপনাকে সবাই দেখে। আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি যেহেতু ইংলিশে আমার দুর্বলতা বেশি ছিল, ম্যাথসের ক্ষেত্রে আমি লাস্ট 7-8 বছর যাবত আমি 9-10-এর ম্যাথসের স্টুডেন্ট পড়াচ্ছি, এই জন্য আমার ম্যাথসের একটা কনফিডেন্স আছে যে আমি ম্যাথসের বেসিক ম্যাথগুলো আমি ভালো মতো পারি। তো ইংলিশে যেহেতু আমার সমস্যা আছে, ইংলিশে আমার দুর্বলতা আছে, ভয় কাজ করে, আমি ইংলিশে কথা বলতে পারি না, বা ইংলিশে একটা কঠিন একটা প্যাসেজ দেখলে আমি অনেকগুলো ওয়ার্ডই আমি জানি না। তো তখন আমি চিন্তা করলাম যে আমি যদি ডিরেক্টলি মানে কোয়েশ্চেন সলভিং এর ক্ষেত্রে যাই তাহলে আমার অনেক ধরনের ইস্যুস আছে যেগুলো আমার ধরাই পড়বে না। আমার কাছে মনে হয় আইবি এর যে ইংলিশটা, এটা শুধুমাত্র ওই গতানুগতিক মুখস্থ বিদ্যা দিয়ে হবে না, এটা একটা হলিস্টিক ব্যাপার। এটা আপনার মধ্যে আসতে হবে, আপনার নেচারের মধ্যে এই জিনিসটা আসতে হবে। আপনার কথা বলা ওই যে কিছু আই ইট রাইস, আই উইল ইট রাইস, আই উইল হ্যাভ ইটেন রাইস, এই ধরনের কিছু বাক্য মুখস্থ করে আপনি স্পোকেন ইংলিশে ভালো হতে পারবেন না। আপনার ভিতর থেকে এই জিনিসটা আসতে হবে। সো এই জন্য আমি কিছু স্টেপ নিছি যেগুলো আমার লং টার্মে আমার ইংলিশটা ডেভেলপ করবে, আর কিছু শর্ট টার্ম কিছু কাজ ছিল। যেমন ইংলিশের জন্য আমি যেটা করতাম যে আমার মাথায় এটা ছিল যে আমি নেক্সট 2 ইয়ার্স আমি ইউটিউবে বা ফেসবুকে যত ভিডিওস আমি দেখব একটাও বাংলা, উর্দু বা হিন্দি হবে না। আমি নিজেকে ফোর্স করতাম ইংলিশ শোনার জন্য। হয়তো এমন হবে যে আমি একটা ভিডিও দেখছি, আমি কিছুই বুঝি নাই, কোনো সমস্যা নাই, আমি বুঝি নাই, হয়তোবা আমি 10টা লাইন এখানে বলছে, আমি একটা লাইনের 50% হয়তোবা বুঝছি, কোনো সমস্যা নেই, এর বাকিগুলো আমি ছেড়ে দিই, শুনতে থাকি। সেকেন্ড ভিডিও, থার্ড ভিডিও, ফোর্থ ভিডিও, 6th ভিডিওতে গিয়ে হয়তো বা এমন হবে যে আমি 6th ভিডিওতে আমি এমন একটা লাইন বা এমন একটা শব্দ আমি শুনেছি যেটা আমি ফার্স্ট ভিডিওতে কোথাও না কোথাও আমি শুনেছিলাম। তখন জিনিসগুলোর সাথে আমি পরিচয় হওয়া শুরু করব, তখন আমার পরিচিতি আস্তে আস্তে বাড়তে থাকবে, ইংলিশের সাথে পরিচিতি বাড়তে থাকবে। তো আমি এই জিনিসটা করেছিলাম যে আমি নিজেকে ফোর্স করেছি যে আমি হিন্দি, উর্দু, বাংলা এই ধরনের কোনো ভিডিওস আমি দেখবো না। সাপোজ আমার সাকিব আল হাসানকে নিয়ে একটা আছে, একটা নিউজ হয়েছে হয়তো বাংলাতে, তো আমার এই জিনিসটা পড়তে ইচ্ছা করছে, তো আমি কি করব যে আমি ওইটা পড়বো না, আমি এটা একটা ইংলিশ পেপার থেকে সেম ইনফরমেশনটাই নিব, সেম নিউজটা হয়তোবা কোনো একটা ইংলিশ পেপারে ছাপিয়েছে, আমি ওইখান থেকে পড়বো। হয়তোবা আমার কষ্ট হবে, আমি একটা প্যাসেজ পড়ার পরে হয়তোবা আমি 10টা লাইনই আমি বুঝবো না, কোনো সমস্যা নেই, বাট আমি পড়বো। এটা ছিল আমার ডিটারমিনেশন। এই জিনিসটা আমাকে মানে মারাত্মক লেভেলের হেল্প করেছে, কারণ আমার কাছে মনে হয় যে আইবিএতে যখন গ্রামারের যে টপিকগুলো ওগুলো যখন আমি সলভ করতে গিয়ে মানে সলভ করার চেষ্টা করেছি, তখন এক হচ্ছে যে আমি একাডেমিক্যালি গ্রামার যেগুলো পড়েছি, যেমন ক্লিফস্টোফেল বা 50 গ্রামার রুলস বা 90 গ্রামার রুলস, ওই রুলসগুলো পড়ে তো কিছু সলভ করা যায়, ঠিক আছে। আর কিছু আছে যে ন্যাচারালি আমি বুঝতে পারছি যে এই সেন্টেন্সের মধ্যে সমস্যা আছে, কি সমস্যা আছে আমি জানি না, কিন্তু এই সেন্টেন্সের মধ্যে সমস্যা আছে। এই যে যেমন আমি যদি আপনাকে বলি
যে আমি ভাত খাই আর আমি খাই ভাত, কোন সেন্টেন্সটা সঠিক? আপনি অবশ্যই বলবেন যে আমি ভাত খাই। এখন আমি খাই ভাত এটা কেন ভুল, এটা হয়তো আপনি জানেন না, এটা রিজন হয়তো বা জানেন না, এটা গ্রামাটিক্যাল রিজন হয়তো আপনি জানেন না, কিন্তু আপনি জানেন যে এটা ভুল। আইবিএতে আপনাকে ম্যাক্সিমাম কোশ্চেন এমন থাকে যে আপনাকে একটা সেন্টেন্স দেয়, ওটার কারেক্ট সেন্টেন্সটা আপনার বের করতে বলে, ওইখানে আপনার কোন গ্রামার আপনি ইউজ করছেন সেটা দেখবে না, আপনি শুধু রাইট বা রংটা আপনি চুজ করতে পারছেন কিনা সেটা দেখবে। সো এই যে আপনি আমি ভাত খাই বা আমি খাই ভাত, এই জিনিসটা যে আপনি ফাইন্ড আউট করেছেন, এটা কিন্তু আপনি বাংলা ব্যাকরণ পড়ে করেননি, আপনি বাংলা বলতে বলতে, শুনতে শুনতে, রিডিং পড়তে পড়তে, সাহিত্য, বাংলা রচনা, বিভিন্ন জিনিস পড়তে পড়তে এই জিনিসগুলো ন্যাচারালি চলে আসছে আপনার মধ্যে। আমার কাছে মনে হয় ইংলিশ ইজ এ ল্যাঙ্গুয়েজ, ইটস নট এ সাবজেক্ট। সো ইংলিশটাও ওইভাবেই আসবে ন্যাচারালি। সো আমি এই লিসেনিং বা শোনার চেষ্টা করেছি, সবসময় আমি ইংলিশ শুনতাম, চেষ্টা করতাম যে ইংলিশগুলো রিডিং পড়ার জন্য। আমার ইংলিশ রিডিং পড়তে খুবই বিরক্ত লাগতো, আমি কখনোই একটা পেপারের 2 পেজও পড়ে শেষ করতে পারিনি, হয়তো একটা পেপারের 1 পেজ পড়তে আমার 1 মাস সময় লেগেছে, অল্প একটু পড়েছি, আবার খবর নাই, আবার একটা পড়েছি, এরকম। আমি এই জন্য চেষ্টা করতাম যে আমি মাল্টি রকমের, মানে বিভিন্ন রকমের জিনিস পড়ার জন্য। যেমন আমি কিছু ইংলিশের কিছু বই আছে, গল্পের বই আমি আনতাম, আমি গল্পের বই পুরো একদিনও কোনোভাবেই শেষ করতে পারতাম না, একদিনে আমি 2 ঘন্টা আমি কখনোই রিডিং পড়তে পারিনি। হয়তো আমি গল্পের বই থেকে 4-5 লাইন পড়তাম, ভালো লাগতেছে না, পেপার থেকে 2-3 লাইন পড়লাম, ভালো লাগতেছে না, ফেসবুকে একটা ইংলিশ পোস্ট দেখলাম, ওইটা একটু পড়লাম, আবার এটাও পড়তে ভালো লাগতেছে না, হয়তো একটা ম্যাগাজিন থেকে একটু উল্টায় পাল্টায় দেখলাম। এরকমভাবে আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসটা আসলে জোর করে হবে না, আমার কাছে যে জিনিসটা ভালো লাগতেছে, আমার কাছে হয়তো বা খেলাধুলার পেজটা পড়তে ভালো লাগে, শুধুমাত্র আমি ওইটুকুই পড়তাম, আমি অন্য কিছুই পড়তাম না, ঠিক আছে? সো যেই জিনিসগুলো আমার ভালো লাগতো ওই জিনিসগুলো পড়তাম। এইভাবে আমার ইংলিশের বেসটা লং টার্মে ভালো হয়েছে। আর যদি আমি শর্ট টার্মের কথা বলি, আমি ক্লিফ স্টোফেল থেকে গ্রামার পড়েছি, আমি 50 গ্রামার রুলস, মাগুশের 50 গ্রামার রুলস, ওইখান থেকে গ্রামার পড়েছি। আর একটা 90 গ্রামার রুলসের একটা পিডিএফ ছিল, ওইখান থেকে গ্রামার পড়েছি। এইগুলোই ছিল আমার গ্রামারের রিসোর্স। এছাড়া আমি ওয়ার্ডস্মার্ট থেকে ভোক্যাবস শিখেছি। ওয়ার্ডস্মার্ট ছাড়া আমি ওয়ার্ডস্মার্ট পুরোটা আমি শেষ করতে পারিনি, ওয়ার্ডস্মার্ট 1 ভালো মতো শেষ করেছি, ওয়ার্ডস্মার্ট 2 শেষ করতে পারিনি। আর হচ্ছে 333 হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড আছে, জিআরই 333, ওইটা পড়েছি। এই এতটুকু ছিল আমার ভোক্যাবসের আমি বলবো যে রসদ। এছাড়া যে আমি রেগুলার যে রিডিং পড়তাম, ওই রিডিং থেকে আমার যেই শব্দগুলো আমার কাছে মনে হতো যে না এই শব্দটা শুনতে ভালো লাগতেছে বাট আমি অর্থটা জানি না, ওইগুলো আমি নোট করতাম। সো আমার কাছে মনে হয় যে ভোকাবুলারি শেখার সবচেয়ে ইজিয়েস্ট বা সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে আপনি মাথার মধ্যে এটা গাইথা নেন যে আপনি ভোকাবুলারি মুখস্থ রাখতে পারবেন না, আপনি রেগুলার রিভাইজের মধ্যে রাখতে হবে। আমি রিভাইজ করব, ভুলবো, রিভাইজ করব, ভুলবো, আবার পড়বো, আবার ভুলবো, আবার পড়বো, আবার ভুলবো, এটা কন্টিনিউয়াস থাকবেই। এই জিনিসটা আপনার মাথার মধ্যে গাইতে নেন, আপনি কখনোই এমন হবে না একদিন সকালবেলা উঠছেন আপনি পৃথিবীর সকল ভোকাবুলারি আপনি পারেন, ইম্পসিবল। কারণ আপনি পড়বেন আবার ভুলবেন, এটাই স্বাভাবিক, এটা আপনার মেনে নিতে হবে। এটা যখন মেনে নেবেন তখন আপনার জন্য জিনিসটা পুরো জার্নিটা সহজ হয়ে যাবে। কিন্তু যখন আপনি মাথার মধ্যে নেবেন যে আমি এই 2 দিন আগে এটা পড়লাম আবার কেন ভুললাম, এই সব ধরনের যখন যে আমি পড়লাম ভুললাম কেন, আমি ভুলবো কেন, এতবার পড়ার পরও কেন ভুললাম, এগুলো আপনার ফ্রাস্ট্রেশন বাড়াবে, ঠিক আছে? সো এই হচ্ছে আমার মানে ইংলিশের প্রিপারেশনটা, কারণ ইংলিশটাই আমার আসলে বেশি মানে প্যারা দিয়েছে। এছাড়া আমার ম্যাথস আর অ্যানালিটিক্যালে অত বেশি আমার কষ্ট হয়নি, ম্যাথস শুধু কোয়েশ্চেন ব্যাংক সলভ করেছি। আর খায়রুলস অ্যাডভান্স বইটা আমি শেষ করেছিলাম। আর যে ইসের জন্য অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির জন্য জাস্ট 200 যে পাজেলের পিডিএফটা ছিল জাস্ট ওইটাই শেষ করেছি, আর কিচ্ছু শেষ করিনি।